এখন আমরা উপপাদ্য বা থিওরেম 41 নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্যটি করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, যার ফলে তোমরা উপপাদ্যটি আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম। এরপর এই বৃত্তের যে কেন্দ্র তার নাম দিলাম ও। এরপর আমরা বৃত্তের উপর একটি বিন্দু নিলাম যার নাম দিলাম এম। এরপর আমরা এই এম বিন্দুতে একটি স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন করলাম যার নাম দিলাম পিকিউ। তাহলে এই পিকিউ হলো বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট। এরপর আমরা এই স্পর্শ বিন্দু এবং বৃত্তের কেন্দ্র একটি রেখাংশ দ্বারা যোগ করলাম। তাহলে এই ও এম পিকিউ এর উপর কি হবে না লম্ব হবে। কারণ আমরা এর আগে জেনেছি যে যে কোনো স্পর্শক বৃত্তের ক্ষেত্রে যে কোনো স্পর্শক বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটির সঙ্গে বৃত্তের কেন্দ্র যোগ করলে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পাওয়া যায় সেটি এই স্পর্শকের সঙ্গে লম্ব হয়। অর্থাৎ আমাদের এই কোণটির মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে ও এম লম্ব পিকিউ হবে। এরপর আমরা আরো একটি নোট পড়ব। আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের বাইরে আমি একটি বিন্দু নিলাম। এই বিন্দুটি হলো বৃত্তের বহিস্থ বিন্দু, অর্থাৎ বৃত্তের বাইরে অবস্থিত। এবার বলো তো এই বিন্দু থেকে এই বৃত্তের উপর কটি স্পর্শক অঙ্কন করা যাবে? না, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। দেখো, একটি স্পর্শক হবে এটি, এটা হচ্ছে একটি স্পর্শক বা ট্যানজেন্ট, আর একটি স্পর্শক বা ট্যানজেন্ট হবে এটি। তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপর দুটি ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করা যায়। চলো এবার আমরা উপপাদ্য বা থিওরেম 41 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিবৃতি বা স্টেটমেন্টটি লিখে ফেলব। বিবৃতি বা স্টেটমেন্ট হলো যেটি আমাদের প্রমাণ করতে বলেছে সেটি। চলো আমরা বিবৃতি বা স্টেটমেন্টটি লিখে ফেলি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এরপর আমরা এই বিবৃতিটির উপর নির্ভর করে একটি চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন না করলে উপপাদ্যের জন্য তোমরা কোনো নাম্বার পাবে না। তাহলে প্রথমে বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব যার কেন্দ্র হচ্ছে ও। এরপর আমরা এই বৃত্তের বাইরে একটি বিন্দু নেব, যে বিন্দুটির নাম দিলাম হচ্ছে পি। তাহলে দেখো এখানে পি বিন্দুটি হলো এই বৃত্তের বহিস্থ বিন্দু। এরপর আমরা এই পি বিন্দু থেকে আমি এই বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে পি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকটি বৃত্তটিকে যে বিন্দুতে স্পর্শ করেছে সেটির আমরা নাম দিলাম হচ্ছে এ। এরপর আমরা এই পি বিন্দু থেকে বৃত্তের উপর দ্বিতীয় স্পর্শকটি অঙ্কন করলাম। দ্বিতীয় স্পর্শকটি অর্থাৎ সবুজ কালারের স্পর্শকটি বৃত্তটিকে যে বিন্দুতে ছেদ করেছে বৃত্তটিকে যে বিন্দুতে স্পর্শ করেছে তার নাম দিলাম বি। এবার আমরা এখানে যে চিত্রটি অঙ্কন করলাম সেটি এবার লিখে ফেলব। তাহলে আমরা এবার লিখব প্রদত্ত বা গিভিন আর কি বলা আছে বা দেওয়া আছে। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক যাদের স্পর্শ বিন্দু দুটি হলো এ এবং বি। এবং এরপর আমরা কি করব? এরপর আমরা এই ও বিন্দুর সঙ্গে এই এ বিন্দুটি, ও বিন্দুর সঙ্গে এই বি বিন্দুটি এবং ও বিন্দুর সঙ্গে এই পি বিন্দুটিকে আমরা যোগ করব। তাহলে দেখো আমরা কি করছি, প্রথমে আমরা যোগ করলাম হচ্ছে ও এ, তারপর যোগ করলাম ও বি, তারপর আমরা যোগ করলাম ও পি। তাহলে আমরা লিখে ফেলি যে
এবং ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করা হলো। এরপর আমরা লিখব প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? তার জন্য আমরা বিবৃতিটি ভালো করে আবার পড়ব। দেখো, বিবৃতিটিতে বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। দেখো, এখানে বহিস্থ বিন্দু পি থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করেছি। একটি স্পর্শক হলো রেড কালারের স্পর্শক, আর একটি স্পর্শক হলো গ্রিন কালারের স্পর্শক। তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা অংশ দুটির দৈর্ঘ্য সমান। অর্থাৎ এখানে দেখো, রেড কালারের স্পর্শকটি বা ট্যানজেন্টটি বৃত্তটিকে এ বিন্দুতে স্পর্শ করেছে, তাই এই পি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত বা স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব হলো পি এ। আবার দেখো, গ্রিন কালারের স্পর্শকটি বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এই পি বিন্দু থেকে স্পর্শ বিন্দু বি পর্যন্ত দূরত্ব বা দৈর্ঘ্য হলো পিবি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি এ ইকুয়াল টু পিবি। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে দিয়ে 1 নাম্বার দিয়ে আমরা লিখছি পি এ ইকুয়াল টু পিবি। তারপর আবার বিবৃতিটি পড়ো। এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবার দেখো, কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটি হচ্ছে পি ও এ এই কোণটা, আর একটি হচ্ছে পি ও বি এই কোণটা। অর্থাৎ একটি কোণ হচ্ছে এটা পি ও এ, আর একটি কোণ হচ্ছে পি ও বি। এই কোণ দুটো সমান আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা 2 নম্বরে লিখব কোণ পি ও এ, অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু কোণ পি ও বি, অর্থাৎ এই কোণটা। এই দুটো কোণ সমান। চলো আমরা নেক্সট পেজে যাই, দিয়ে প্রমাণ করি। প্রমাণ বা প্রুফ। আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নেব। এবার দেখো, আমরা প্রমাণ করি। যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের পি এ স্পর্শক, দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তটির পি এ হলো একটি স্পর্শক, এবং ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো এখানে ও এটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে এই পি এ স্পর্শকটি এ বিন্দুতে স্পর্শ করেছে এবং ও এ এই ব্যাসার্ধটি এই স্পর্শ বিন্দু এ দিয়ে গেছে। তাই আমরা এখানে লিখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পি এ হচ্ছে স্পর্শক এবং ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটি স্পর্শকের উপর কি হয় না, লম্ব হয়। অর্থাৎ এই কোণটির মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো অতএব ও এ লম্ব পি এ। আবার ও কেন্দ্রীয় বৃত্তের পি বি হচ্ছে স্পর্শক এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রেও ও বি হবে পিবি এর উপর লম্ব, অর্থাৎ আমাদের এই কোণটির মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা একইভাবে লিখতে পারি অতএব ও বি লম্ব পিবি। এবার তোমরা এই চিত্রটি ভালোভাবে খেয়াল করো। দেখো, এখানে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে পি ও এ, আর একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে পি ও বি। তাহলে এখানে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেলাম। দুটো সমকোণী ত্রিভুজেরই অতিভুজকে দেখো না, অতিভুজ হচ্ছে সেম, সেটা হচ্ছে ওপি। অর্থাৎ উভয় সমকোণী ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনাস হলো ওপি। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখন ত্রিভুজ পি ও এ এবং ত্রিভুজ পি ও বি এর, অর্থাৎ এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি তথ্য পাই সেটি দেখি। দেখো, প্রথম ত্রিভুজটির অর্থাৎ পি ও এ এর একটি বাহু হচ্ছে ও এ, যেটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দ্বিতীয় ত্রিভুজ পি ও বি এরও একটি বাহু হচ্ছে ও বি, যেটিও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু ও বি। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে লিখছি ও এ ইকুয়াল টু ও বি। কেন এরা সমান হলো? কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ।
2 নম্বরে দেখো আমরা কি লিখতে পারি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই পিও এ এই সমকোণী ত্রিভুজটির ও এ পি এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, আবার পিও বি এই সমকোণী ত্রিভুজটির এই কোণটি অর্থাৎ পিবিও বা ও বিপি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই কোণ দুটো কি পরস্পর সমান। তাহলে আমরা 2 নম্বরে লিখব কোণ ও এ পি। দেখো ও এ পি মানে হচ্ছে এই কোণটা, একই ব্যাপার। ও এ পি যে কোণটা বোঝায়, পি এ ও একই কোণ কিন্তু বোঝায়। তাহলে আমরা এখানে লিখলাম কোণ ও এ পি ইকুয়াল টু কোণ ও বিপি। দেখো মানে এই কোণটা, এই কোণ দুটো সমান। 3 নম্বরে আমরা কি লিখব না, দেখো দুটো ত্রিভুজেরই একটি বাহু একই, সেটা হচ্ছে ওপি। ওপিটা কি না সমকোণী ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে আমরা লিখতে পারি যে ওপি সাধারণ বাহু অর্থাৎ কমন বাহু দুটো ত্রিভুজেরই। তাহলে আমরা দেখো এই দুটো ত্রিভুজের 3টে বিশেষ বৈশিষ্ট্য পেলাম, যেটা থেকে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজ দুটো সর্বসম বা কনগ্রুয়েন্স। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ পিও এ সর্বসম ত্রিভুজ পিও বি। এবার তোমরা বলো তো এই ত্রিভুজ দুটি সর্বসম বা কনগ্রুয়েন্স কোন শর্তানুসারে হলো, সেটি আমরা এই পাশে ব্র্যাকেটে লিখে রাখবো। তাহলে আমরা ব্র্যাকেটে লিখবো আর এইচ এস শর্তানুযায়ী। আর এইচ এস শর্তানুযায়ী কেন হলো বিষয়টি বোঝো। দেখো এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, অর্থাৎ দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। আর বলতে বোঝায় রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ উভয় ত্রিভুজেরই দেখো একটি করে কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, তাই এখানে আর লেখা হয়েছে। আবার যেহেতু ত্রিভুজ দুটি রাইট অ্যাঙ্গেল বা সমকোণী, তাই ত্রিভুজ দুটিতে অতিভুজ বা হাইপোটেনাস আছে। এখানে দেখো কমন বাহু যেটা ওপি, সেটা হলো উভয় ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনাস। হাইপোটেনাসের এখানে এইচ লেখা হয়েছে। এবার দেখো এই পিও এ ত্রিভুজের একটি বাহু হলো ও এ বা সাইড হলো ও এ, আর পিও বি এই ত্রিভুজের একটি সাইড হলো ও বি। তাহলে উভয় ত্রিভুজের সাইড এর জন্য আমার এখানে এস লেখা হয়েছে। তাহলে কোন শর্তানুযায়ী আমরা এখানে ত্রিভুজ দুটো সর্বসম লিখলাম, সেটি হলো আর এইচ এস শর্তানুযায়ী। তোমরা মনে রাখবে যে যে কোনো সমকোণী দুটো ত্রিভুজকে যখন সর্বসম লিখবো, সেটা অবশ্যই আর এইচ এস শর্তানুযায়ী হবেই। যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম, এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানেই তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলি সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব দেখো এই পি ও এ এই ত্রিভুজের পি এ এই বাহুটার সঙ্গে অপর ত্রিভুজ পি ও বি এর অনুরূপ বাহু হবে পিবি। তাহলে আমরা লিখতে পারবো পি এ ইকুয়াল টু পিবি। কেন লিখতে পাচ্ছি, কারণ ত্রিভুজ দুটো যেহেতু কনগ্রুয়েন্স বা সর্বসম। তাহলে 1 নম্বরে আমরা লিখে দিচ্ছি পি এ ইকুয়াল টু পিবি। এবং 2 নম্বরে কি লিখবো না, এই সর্বসম ত্রিভুজ দুটোর অনুরূপ কোণগুলি সমান। দেখো এই পি ও এ এই ত্রিভুজের এই কোণটা পি ও এ, পি ও এ অর্থাৎ এই কোণটার সঙ্গে অপর ত্রিভুজের অনুরূপ কোণ হবে পি ও বি, অর্থাৎ এই কোণটা। এই দুটো কোণ কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখবো কোণ পি ও এ ইকুয়াল টু কোণ পি ও বি সমান। দেখো তাহলেই আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল, তাই আমরা পাশে লিখে দিই প্রমাণিত বা প্রুভ।